নমস্কার বন্ধুরা, আজকে আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা দ্বিতীয় পর্বের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা আগের পর্বের যে ভিডিওটি, সেখানে আমরা বলেছিলাম যে এই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী, ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতিকে আমরা জীবকারক গ্রহ হিসেবে ফার্স্ট হাউস ধরে আমরা এগিয়ে যাই এবং গ্রহগত যে সম্পর্ক সেগুলোর উপর আমরা গুরুত্ব আরোপ করি। তো বৃহস্পতি তার পরবর্তী ঘরে কাকে ফেস করছে, বৃহস্পতি তার আগের ঘরে কাকে ফেস করছে, এগুলো যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায়, এছাড়াও কিন্তু কিছু কিছু দিশা থাকে। সেই দিশাকেন্দ্রিক যে রাশিগুলি, সেখানে যে গ্রহগুলি বসে থাকে, তারা একত্রিত হয়ে সেখানেও কিন্তু জ্যোতির মাধ্যমে একটা সংযোগ তৈরি করে। তো প্রথমে আমরা একটু জেনে নেব কি যে এই বৃহস্পতিকে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দিই ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো সেখানে জন্ম লগ্নের কতটা গুরুত্ব আছে। যেমন এই চারটির ক্ষেত্রে আমরা মেষ লগ্ন, তো মেষ লগ্ন হিসাবে আমরা এই লগ্নের গুরুত্ব কতটা বা আদৌ আছে কি না, সেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম কি কারণে আছে বা নেই। তারপরেও আমরা আরেকটু আলোচনা করে নেওয়া প্রয়োজন আছে যে যতই আমরা বৃহস্পতিকে আমরা ফার্স্ট হাউস ধরে এগিয়ে যাই না কেন, এই লগ্নের অবশ্যই গুরুত্ব আছে। কারণ কি যে জাতক জন্মের সময় পূর্ব দিগন্তে যে রাশি উদয় হয়েছিল সেটি জাতকের লগ্ন রাশি। যেমন এখানে মেষ রাশিতে লগ্ন পড়েছে, তো লগ্ন যদি কন্যা রাশিতে পড়ে তাহলে তার অধিপতি বুধ হবে। আমি যদি আলোচনার খাতিরে ধরি যে লগ্ন কন্যা রাশিতে পড়েছে, তাহলে তার অধিপতি বুধ, এবং জন্মকুণ্ডলিতে সেই বুধ গ্রহ কোনভাবে কোন গ্রহের সঙ্গে বসে আছে সেটি আমাদের দেখতে হবে। তাহলে যদি আমাদের কন্যা লগ্ন হয়, তাহলে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3, 4, 5, 6, 7, তাহলে সপ্তমে বুধ অবস্থান করছে কার সাথে? কেতুর সাথে অবস্থান করছে। তো সেই অনুযায়ী আমরা একটা ফলাফল পাবো। আবার যদি এই চার্ট অনুযায়ী যদি আমরা ধরি যে এখানে মেষ লগ্ন আছে, মেষ লগ্ন হলে মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। তো মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ ঘরে বসে আছে। তো সেই অনুযায়ী রেজাল্ট পাওয়া যাবে। কারণ শুধু যে আমরা বৃহস্পতিকে ফার্স্ট হাউস ধরেছি মানে সব কিছু অন্যান্য যে আর যে ক্রাইটেরিয়াগুলো সেগুলোকে আমরা ভুলে যাব, এইভাবে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিচার ব্যবস্থার মধ্যে একটা গভীরতার অভাব লক্ষ্য করা যাবে। তো অতএব আমাদেরকে লগ্নভাবের একটা গুরুত্ব আছে, এবং ওটি থেকেও আমরা জাতকের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো। লগ্নের অধিপতি কে, সে কার নক্ষত্রে বসে আছে। যেমন এখানে মঙ্গল আছে পুষ্যা নক্ষত্রে, আর মঙ্গল আর পুষ্যার অধিপতি আমরা জানি শনি। তো সেক্ষেত্রে আমাদের মঙ্গল এবং শনি এরা কোন কোন ঘরে অবস্থান করছে, যেমন এখানে মঙ্গল আছে কর্কট রাশিতে, শনি আছে সিংহ রাশিতে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। তো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। লগ্নটাকে কিন্তু আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না। তো এবার আমরা চলে আসবো পরের পয়েন্টে, যে আমরা প্রোগ্রেশন নিয়ে আগেও বলেছিলাম আগের ভিডিওতে, প্রোগ্রেশনটা কী। তো আজকে আমরা জেনে নেব কি যে শনিদেবের প্রোগ্রেশন এক একটা রাশিতে কত বছর থাকে। শনিদেবের প্রোগ্রেশন অনুযায়ী এক একটা রাশিতে 30 বছর করে কিন্তু অতিবাহিত করে। তারপর এর পরের রাশিতে যাবে 30 বছর পর, মানে এখানে যদি 30 বছরের ফলাফল দেয়, পরেরটাতে আরও 30 মানে 60 বছর পর্যন্ত এর পরের ঘরে। মানে এই জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতে শনি আছে, অতএব কন্যা রাশিতে 31 বছর থেকে কিন্তু এখানে চালু হয়ে যাচ্ছে।
তো আমি প্রোগ্রেশন বলার সময় একটা কথা বলেছিলাম যে ডিগ্রি এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা বলছি একটা লামসাম ফিগারে, অ্যাকচুয়ালি শনি যেহেতু 7 ডিগ্রিতে অবস্থান করছে, তাই পুরো 30 ডিগ্রি কিন্তু শনি যে ঘরে অবস্থান করছে ওখানে পুরো 30 বছর কিন্তু ওখানে প্রোগ্রেশনে আমরা শনিকে পাবো না, কিছুটা কম পাবো। তার একটা অঙ্ক আছে, নিয়ম আছে, সেগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, তো সেগুলো একটু দেখে নেবেন। তো আমরা এখন একটা গড়ে ধরছি যে 30 বছর করে, পরের 30 বছর আমরা কন্যা রাশিতে, তারপরে তুলা রাশিতে, এইভাবে চলতে থাকবে। এরপর আমরা চলে আসবো রাহু কেতু। রাহু কেতু তাদের প্রোগ্রেশনে এক একটা রাশিতে 18 বছর করে থাকে। রাহু এখানে আছে কন্যা রাশিতে, তো সেই অনুযায়ী কিন্তু এরা পরের রাশিতে আসবে কিন্তু 18 বছর পর। তার মানে এখানে ব্যাক দিকে যায় আমরা জানি। তো সেই হিসেবে সিংহ রাশিতে আসবে রাহু, তারপর কর্কট রাশিতে আসবে, এইভাবে এগোতে থাকবে প্রোগ্রেশনে। নারী অ্যাস্ট্রোলজিতে ডিগ্রি কিন্তু, এর পরের পয়েন্টটিতে আমরা চলে আসব, নারী অ্যাস্ট্রোলজিতে ডিগ্রি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমরা দেখব কি, যেমন আমরা একটি চার্টে যদি আমরা দেখি যে এখানে বুধ আর কেতু একসাথে বসে আছে। তো বুধকে আমরা দেখতে পাচ্ছি 22 ডিগ্রি 36, আর কেতুকে আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি। তো এখানে কিন্তু আমরা এই কেতুকে কিন্তু বুধের দিকে যেতে হবে, এই ধরনের একটা আমরা সিদ্ধান্তে পৌঁছবো। তো আমরা যদি আরও একটা উদাহরণ আমরা নিই, সেখানে আমরা ধরলাম আলোচনার খাতিরে যে বুধ আর মঙ্গল, হয়তো বুধকে আমরা দেখলাম যে সে 5 ডিগ্রিতে আছে, আর মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি, আমি একটা ধরে নিচ্ছি এখানে, মঙ্গল 10 ডিগ্রিতে আছে। তো সেই হিসেবে এখানে বুধকে মঙ্গলের কাছে যেতে হবে, কারণ যেহেতু বুধের ডিগ্রি 5 ডিগ্রি, তাই 5 থেকে 6, 7, 8 করে 10-এর দিকে আসতে হবে। এই বুধ কেতুর ক্ষেত্রে একটা ব্যাপার থাকে কি, যে এখানে ব্যাক ক্যালকুলেশন একটা ব্যাপার থাকে, কেতু যেহেতু বিপরীত দিকে 30 থেকে নামতে আসে, তো সেই হিসাবে সেইভাবেই আমাদের কে কার কাছে যাবে সেটা ঠিক করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু কোনো বক্রি অবস্থা নেই, সেই জন্য বোঝানোর সুবিধার জন্য আমরা প্রথমে একটা সহজ জিনিসকে আমরা নিয়েছি, যে যেদিকে যায় তাকে সেই দিকেই নিয়ে যেতে হবে। তো বুধকে এখানে কেউ বক্রি বা মার্গী একটা অবস্থা থাকে তো গ্রহদের, সেই অনুযায়ী যেদিকে যায় তাকে সেই দিকে নিয়ে গিয়েই কতটা, কে কার থেকে কতটা দূরে আছে, সেই অনুযায়ী আমাদের একটা ক্যালকুলেশন তৈরি করতে হবে। তাহলে বুধকে এখানে মঙ্গলের কাছে আসতে হবে, দুটোই মার্গী গ্রহ, 5 থেকে 10। তো এক্ষেত্রে তার মানে আমরা ধরে নিচ্ছি যে মঙ্গলের কাছে বুধের গুণ আগে থেকেই বর্তমান আছে, কিন্তু বুধকে মঙ্গলের কাছে অগ্রসর হয়ে মঙ্গলের যে কারকতা সেটা নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের এই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহ যে ডিগ্রিগুলি সেগুলিকে বিচার করা হয়, যে কোন গ্রহ কার কাছে কার দিকে ধাবিত হবে, এবং কোন গ্রহের, যখন একসঙ্গে অবস্থান করছে আর কি, এবং কোন গ্রহের গুণ আগে থেকেই নেওয়া হয়ে আছে। মঙ্গল বুধ একটা রাশিতে আছে মানে আমরা এই দুজনের যে মিলিত কারকতা সেটা আমরা পাবো। তো এখানে অন্য গ্রহ হতে পারতো, তার ডিগ্রি আলাদা হতে পারতো, তো তাদের যে ইন্ডিভিজুয়াল যে কারকতা সেগুলি এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেগুলি কার কাছে আগে থেকে আছে, কার কাছে তার কাছে গেলে পাওয়া যাবে, তো সেটা আমাদের বিচার করে আমাদের এগোতে হবে। এরপরে চলে আসে পরের পয়েন্টে, নারী জ্যোতিষের বিভিন্ন তত্ত্বকে আমরা এখানে কাজে লাগাই, যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই অনুযায়ী রাশিদের দিশা ঠিক হয়। তো আমরা তো জানি যে এখানে প্রত্যেকটা রাশির একটা করে তত্ত্ব আছে, যেমন মেষ রাশির অগ্নি, তারপরে বৃষ রাশির পৃথ্বী, মিথুন রাশির বায়ু, তারপরে কর্কট রাশির জল, এইভাবে আবার 4টি রাশি, তারপরে আবার 4টি রাশি,
ক্রম পর্যায়ে এগুলি কিন্তু রিপিট হবে। তো এর মাধ্যমে কিন্তু গ্রহরা সংযুক্তির মাধ্যমে কানেকশান তৈরি করে। যেমন 3টি অগ্নিরাশি আছে আমরা জানি, সেই 3টি অগ্নিরাশি কী কী না মেষ, সিংহ আর ধনু। মেষ, সিংহ আর ধনু, এই 3টি অগ্নিরাশি। এটি কালপুরুষের রাশিচক্রে 1, এটি 5 সিংহ রাশি, আর এটি হচ্ছে 9 নম্বর ঘর হচ্ছে ধনু অগ্নিরাশিতে পড়ছে। তো তার মানে 1, 5, 9কে আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এগুলি সব পূর্ব দিশা, তাই 1, 5, 9 রাশিতে কোনো গ্রহ থাকলে জ্যুতি বা সংযুক্তির মাধ্যমে তারা কানেক্টেড হবে। কারণ আমরা জানি রাশিদের দিকও আছে, তো এটি পূর্ব দিকের কথা বলে, অগ্নিরাশিগুলি পূর্ব দিকেরই কথা বলে। তো সেই অনুযায়ী পূর্ব দিশা আমরা বলেছি, তাই 1, 5, 9 রাশিতে কোনো গ্রহ থাকলে জ্যুতি বা সংযুক্তির মাধ্যমে তারা কানেক্টেড হবে। এদিকে এই যে অ্যাসপেক্টটা 1, 5, 9 যেটাকে আমরা বলছি, এটিকে আমরা কি বলছি না ট্রাইনাল অ্যাসপেক্ট। এক্ষেত্রে দৃষ্টির মাধ্যমে কানেক্টেড হয় গ্রহরা। তো এবার আমরা পরের পয়েন্টে চলে আসবো যে জলতত্ত্বের রাশি হচ্ছে 4, 8, 12, এটির দিশা হচ্ছে উত্তর দিক। 4 নম্বর কর্কট রাশি, 8 নম্বর বৃশ্চিক রাশি, 12 নম্বর হচ্ছে মীন রাশি। এগুলি সব জলতত্ত্বের রাশি, এদের দিশা উত্তর দিক, কারণ জলরাশিগুলি কিন্তু উত্তর দিকের কারকতা দেয়। তাহলে আমরা জানি যে অ্যাসপেক্টগুলি যেগুলি আছে 1, 5, 9, তার সঙ্গে 4, 8, 12, 3, 7, 11 এরকম থাকছে। তো এগুলির মধ্যে 1, 5, 9 এটি হচ্ছে ট্রাইন অ্যাসপেক্ট, এবং এই 1, 5, 9 অবস্থিত গ্রহরা সবচেয়ে বেশি ফল দিতে পারে। আচ্ছা, এবার আমরা বায়ুতত্ত্বে চলে যাব। বায়ুতত্ত্বের ক্ষেত্রে আমরা 3, 7, 11 ভাব, এই রাশির দিশা পশ্চিম, এবং এই রাশিগুলিতে কোনো গ্রহ আসলে তারা কিন্তু কানেক্টেড হবে। তো আমরা আলোচনার খাতিরে আমরা ধরেই নিচ্ছি যে 3 নম্বর 3, 7 আর 11, তাহলে এখানে যে গ্রহরা আসবে তাকে কানেক্টেড আমরা দেখাবো। তো আমরা এগুলি বৃহস্পতিকে প্রথম ভাব হিসাবে এগুলো আমরা দেখতে পারি, কিংবা যে ইভেন্টের আমরা বিচার করব, যেমন আমরা কর্মের বিচার করছি, তার মানে কর্মের কারক গ্রহ শনি থেকে 5, 9 শনির সঙ্গে কে বসে আছে, তার পঞ্চমে তার নবমে কোন গ্রহ বসে আছে, এইভাবেও আমরা একটা বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার 2, 6, 10 ভাব বা রাশি পিতৃতত্ত্বের মধ্যে পড়ে, এটির দিশা হলো দক্ষিণ দিক, তাই এই রাশিগুলিতে কোনো গ্রহ আসলেও তারা কিন্তু কানেক্টেড হবে। এর পরের পয়েন্টে আমরা যেটা চলে আসবো, নারী জ্যোতিষের দৃষ্টি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রথমভাবে দৃষ্টি থাকে, আমরা যদি বৃহস্পতিকে প্রথম ভাব ধরি, দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকে, তৃতীয়ভাবে দৃষ্টি থাকে, পঞ্চমভাবে দৃষ্টি থাকে, সপ্তমভাবে দৃষ্টি থাকে, তারপর নবমভাবে, তারপরে একাদশভাবে, তারপর দ্বাদশভাবে। একাদশভাব হচ্ছে এই ঘরটি, একাদশ ভাব, তারপর দ্বাদশ ভাব, বৃহস্পতি থেকে আমরা যদি কাউন্ট করি, এই ঘরটা নয়। তো অতএব আমরা 1, 2, 3, 5, 7, 9, 11, 12 ভাবে গ্রহরা দৃষ্টি দেয় নারী জ্যোতিষে। গ্রহ যদি মেষ রাশিতে থাকে তাহলে মেষে দৃষ্টি, বৃষ রাশিতে দৃষ্টি, মিথুন থেকে সিংহে, পরপর এভাবে কিন্তু আমাদের পরিভ্রমণ করবে দৃষ্টিটা এক রাশি থেকে অন্য রাশিতে যাবে এবং গ্রহরা কানেক্টেড হবে। পরাশরী জ্যোতিষের যে দৃষ্টি আছে গ্রহদের, সেগুলিকেও মাথায় রাখতে হবে, রেখে ফলাদেশ দিতে হবে, বিচার করা তখন অনেক সহজ হয়ে যাবে। পরাশরী যে দৃষ্টিগুলো আমরা জানি, পূর্ণ দৃষ্টি, স্পেশাল দৃষ্টি, সেগুলির কথা বলা হচ্ছে। তো আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা